স্কিন ডিসঅর্ডারের যেকোনো স্কিন ডিসঅর্ডারের সেটা ভাইরাল হোক, ব্যাকটেরিয়াল হোক, আম অনেক সময় প্রেজেন্টেশন খুব সেম, খুবই সিমিলার। হ্যাঁ? মেডিসিনও অনেক সময় খুব সিমিলার। কিন্তু আউটকাম ডিফারেন্ট। এবং ইন জেনারেল ব্যাকটেরিয়াল স্কিন ডিসঅর্ডার যেখানেই কোনো ধরনের ব্যাকটেরিয়া ইনভলভড, ওইটা শুধু অনেক সময় স্কিনেই থাকে না, ওটা অর্গান ওরিয়েন্টেডও হয়। তো এটা আমাদের চেষ্টা করতে হবে বোঝার জন্য। যতটুকু সম্ভব, সবসময় বোঝা যায় না। এবং যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করতে হবে বোঝার জন্য। সো আজকের এই প্রেজেন্টেশন, আজকের এই ডিসকাশন আমার কোনো প্রেজেন্টেশনই ক্লাস না, কোনো প্রেজেন্টেশনই এখানে ছাত্র শিক্ষক কেউ নেই, আমরা সবাই ছাত্র, সবাই শিক্ষক। তো আমাদের এই আজকের এই ডিসকাশন কিছুটা ক্লিনিক্যাল হবে, সাথে সাথে হোমিওপ্যাথিক অ্যাপ্রোচও হবে। তো আমার ডিসকাশনে যদি কিছু ভুল হয় আপনারা ক্ষমা করবেন। চলেন আমরা শুরু করি। তো ব্যাকটেরিয়াল স্কিন ডিসঅর্ডার কি? ব্যাকটেরিয়া বডিতে ঢোকার কয়েকটা প্যাথওয়ে আছে। আমাদের নাক, আমাদের মুখ, আমাদের চোখ, স্কিনে কোথাও কেটে যাওয়া, ছিঁড়ে যাওয়া, স্ক্রেপ হওয়া, সার্জিক্যালি কোথাও পুড়ে যাওয়া, সূর্যের আলোতে স্কিন ঝলসিয়ে যাওয়া, তারপরে ইনসেক্ট বাইট, অ্যানিমাল বাইট, ওই ধরনের উন্ড থেকে, ওই ধরনের কাটা জায়গা থেকে, এগুলি হচ্ছে ব্যাকটেরিয়া ঢুকার প্যাথওয়ে। এটা আমাদেরকে সবার আগে মনে রাখতে হবে যে স্কিনের ভিতরে যখন ব্রেক আসবে যে কোনো ওয়েতে, ওইটা একটা এন্ট্রি প্যাথ ব্যাকটেরিয়া ঢুকার। অনেক সময় ব্যাকটেরিয়া বডিতে এন্ট্রি করার ইনডিরেক্ট প্যাথ হয়ে থাকে, যেমন যারা ক্ষেত খামারে কাজ করেন, ওইখানে আপনার দূষিত মাটি থাকতে পারে, দূষিত পানি থাকতে পারে, পুকুর, লেক অথবা সমুদ্রের পানি দূষিত হইতে পারে। আপনারা হয়তো নাম শুনছেন ব্রেইন ইটিং ব্যাকটেরিয়া, ব্রেইন ইটিং ভাইরাসও আছে, ব্রেইন ইটিং ব্যাকটেরিয়াও আছে। তো ব্রেইন ইটিং ব্যাকটেরিয়া কিভাবে মানুষের শরীরে ঢুকে? এটা বেশিরভাগ ঢুকে সমুদ্রের পানিতে। মানুষ যখন ময়লা সমুদ্রের পানিতে, কন্টামিনেটেড ওয়াটারে যখন আমরা নিজেদেরকে এক্সপোজ করি, মানুষ যে গোসল করে, কোনো না কোনো ভাবে মানুষ এক্সপোজড হয়, ওইখান থেকে অনেক সময় ব্রেইন ইটিং ব্যাকটেরিয়া, ব্রেইন সেল ইটিং ব্যাকটেরিয়া মানুষের বডিতে ঢুকে। তো ব্যাকটেরিয়ার একটা এন্ট্রি প্যাথওয়ে লাগে। তো কেন এই কথাটা কেন বলা? কেস টেকিং এর সময় এটা জিজ্ঞাসা করতে হবে। এই আপনার এখানে এই রোগীকে জিজ্ঞাসা করতে হবে যে এখানে কিভাবে শুরু হলো? কি ওইটা জানা খুব ইম্পর্টেন্ট। তো আমরা এইটা দিয়ে শুরু করব। সিম্পল থট প্রসেস। বেশি কিছু না। তো ব্যাকটেরিয়াল স্কিন ডিসঅর্ডার ক্লাসিফাই করতে হলে সফট টিস্যু ইনফেকশন, স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন, এটাকে অ্যাব্রিভিয়েটেড ফর্মে SSTI বলে। SSTI এর ৩-৪টা রিস্ক ফ্যাক্টর আছে। নাম্বার 1 হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস অনেক কিছুরই রিস্ক ফ্যাক্টর, SSTI এরও রিস্ক ফ্যাক্টর। তারপরে হচ্ছে ইন্ট্রাভিনাস ড্রাগ ইউজ, যারা আপনার নিডল শেয়ার করে, এটাও কিন্তু SSTI এর আরো একটা ফ্যাক্টর। ইমিউনো কম্প্রোমাইজড স্টেট, যাদের ইমিউন সিস্টেমের ভিতরে অনেক সমস্যা, এদের জন্য এই স্কিন অ্যান্ড সফট টিস্যু ইনফেকশন হওয়াটা খুবই পসিবল।
এটা আসলে অনেক বড় প্রবলেম, ইমিউনোকম্প্রোমাইজড স্টেট। এটা অনেক রোগের জন্যই বড় প্রবলেম, এটার জন্য বড় প্রবলেম। প্রায়র এসএসটিআই, যে আগে তার কখনো কখনো স্কিন এবং সফট টিস্যু ইনফেকশন হয়েছিল একটা মানুষের, হ্যাঁ, এটা প্রি এক্সিস্টিং কন্ডিশন থাকতে পারে। এখন এই ছবিটার ভিতরে এই ছবিটা আমাদেরকে আসলে অনেক কিছু বলে দেয়। ছবিটার বাম দিকে খেয়াল করেন, কিছু কিছু নাম দেওয়া আছে, ইম্পেটাইগো, এরিসিপিলিস, সেলুলাইটিস, হ্যাঁ, তারপরে নেক্রোটাইজিং ফ্যাসিয়াইটিস। এইটা বিভিন্ন লেয়ারে হয়। কারণ ডান দিকের এই যে আপনার লেখাগুলি, এখানে এপিডার্মিসের একটা পার্ট, তারপরে ডার্মিসের একটা পার্ট, তারপরে সাবকিউটেনাস টিস্যুর আর একটা পার্ট। সো আমরা যদি ওই ডান দিকের সাথে বাম দিককে রিলেট করি, আমাদের সেলুলাইটিস হয় অ্যাকচুয়ালি এপিডার্মিস এবং ডার্মিসের মাঝখানে। তো এই এই যে সফট টিস্যু টিস্যু ইনফিলট্রেশন এই যে এখানে হয়, এটা হচ্ছে আপনার এপিডার্মিস এবং ডার্মিসের মাঝখানে হয়। এখানেই সফট টিস্যুর ইনফিলট্রেশন হয়, যে হয়তো ছেদা হয়ে গেল, কোনোভাবে কেটে গেল, কোনোভাবে ছিঁড়ে গেল। হুম, এইখানেই হয় এই প্রবলেমগুলি সব, এই 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 জোনের ভিতরে। তারপরে ভিতরে স্প্রেড করলে পরে করে, কিন্তু আগে এখান থেকে শুরু হয়, বিগিনিংটা হয় এইখান থেকে। আচ্ছা, আমরা এটা এই 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 জিনিসটাকে আমরা মনে রাখতে চেষ্টা করব। থ্রু আউট দ্য সেশন আমরা এই জিনিসটাকে মনে রাখতে চেষ্টা করব, যে আমাদের ফলিকিউলাইটিস ফলিকিউল থেকে শুরু হয়, ফারাঙ্কেলস ফলিকিউল থেকে শুরু হয়, কার্বাঙ্কেলস ফলিকিউল থেকে শুরু হয়, আর আপনার হেয়ার ফলিকিউলের যেখানে শুরু হয়, যেখানে বিগিনিং পয়েন্ট, এই আমার মাউস যেখানে, এইখান থেকে ফলিকিউলাইটিস, ফারাঙ্কেল, কার্বাঙ্কেলের বিগিনিংটা এইখান থেকে হয়, এই পয়েন্ট থেকে হয়। তো আমরা চেষ্টা করব মনে রাখতে থ্রু আউট দিস ডিসকাশন। আচ্ছা, আমরা এখন ফার্দার ক্লাসিফিকেশনে আসি। দুইটা ক্লাসিফিকেশন ইন জেনারেল, অ্যাকিউট আর একটা সাব অ্যাকিউট, তারপরে ক্রনিক। তো অ্যাকিউট আপনার স্কিন ইনফেকশন, প্রাইমারিলি ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশনকে এবিএসএসআই বলা হয়। এখন অ্যাকিউট ইনফেকশনটা হচ্ছে টিস্যু ইনফেকশন। আমরা পিছনের স্লাইডে আবার ব্যাক করে যাই। টিস্যু ইনফেকশনটা আমাদের ইপিডার্মিস লেয়ারে হয়। আমাদের এইখান থেকে, এই ছবিটা থেকে আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই লেয়ারটাতে হয়, এই ছোট্ট ইপিডার্মিস এই লেয়ারটাতে, এখানে মার্ক করে দেওয়া আছে। তো আমরা যদি এটাকে আবার চিন্তা করি, এই ছবিটার দিকে, নিচের ছবিগুলির দিকে যদি আমরা তাকাই, যে তার ইপিডার্মিস লেয়ারে, পায়ের গোড়ালির ঠিক উপরে ইপিডার্মিস লেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে প্রবলেমটা এইখানে। কারণ দেখেন এটার নিচে লাল, এখানে রেড টিস্যু দেখা যাচ্ছে। তো এখনো রেড টিস্যু এখানে, এটা কিন্তু হেলথি টিস্যু। সো এই রেড টিস্যুর ভিতরে পর্যন্ত সে ঢুকে নেই। তো এটা এখনো অ্যাকিউট স্টেজে আছে। তারপরে ইনফেকশন উইথ রেসিস্টেন্স টু প্রিভিয়াসলি ইফেক্টিভ অ্যান্টিমাইক্রোবায়াল, এটা প্রবলেম্যাটিক। যে অ্যান্টিমাইক্রোবায়াল কি? অ্যান্টিমাইক্রোবায়াল অ্যান্টিবায়োটিক হতে পারে, অ্যান্টিমাইক্রোবায়াল আপনার যে কোনো ধরনের আপনার ট্রপিক্যাল অয়েনমেন্ট হতে পারে। হ্যাঁ, যখন একটা ইনফেকশন, আগের ইনফেকশন, প্রিভিয়াস ইনফেকশন, যখন যে কোনো অ্যান্টিমাইক্রোবায়ালের এগেনস্টে রেসিস্টেন্স শো করে, তখন এটা অ্যাকিউট সাব অ্যাকিউট দুইটা স্টেজের মাঝখানে থাকে। এবং প্রবলেম হচ্ছে এই ABSSSI আজকালকার জমানায় বেশি, আজকালকার জমানায় এটা বাড়তেছে। এবং এটা বাড়ার ওয়ান অফ দ্য কজ হচ্ছে যে হেভি ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স।
আর আমরা প্রত্যেকটা প্রবলেমের জন্য অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হই। এখন অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হওয়া খারাপ কোনো খারাপ কিছু না, কিন্তু সব প্রবলেমের জন্য অ্যান্টিবায়োটিকের শরণাপন্ন হলে আমাদের সমস্যা হবে। তো এই ABSSSI তার 3টা মেইন সাবটাইপ আছে। একটা হচ্ছে সেলুলাইটিস, ইরিসিপিলিস, আর একটা হচ্ছে ওন্ড ইনফেকশন। কোথাও কেটে গেল, কোথাও পুড়ে গেল, ওইখান থেকে যে ওন্ড ক্রিয়েটটা যে ওন্ড হয়, এটাও ABSSSI আন্ডারে পড়ে। হ্যাঁ, আর কিউটেনাস অ্যাবসেস, যেখানে আপনার এই এপিডার্মিসের উপরে ইনফেকশন হয়, তারপর ওখান থেকে অ্যাবসেস ক্রিয়েট হয়, মানে পুজ ক্রিয়েট হয়। হ্যাঁ, ওখান থেকে ডিসচার্জ হয়, ওখানে একটা গর্তের মতো হয়ে যায়, এটাই হচ্ছে অ্যাবসেস। এখন ইন্টারেস্টিং হচ্ছে যে সবচেয়ে কমন প্যাথোজেন এই ABSSSI হচ্ছে স্টেফাইলোকক্কাস অরাস আর স্ট্রেপ্টোকক্কাস পাইরোজেন্স। সো এই দুইটা ব্যাকটেরিয়া একটা মেজর রোল প্লে করে, অনেক বড় রোল প্লে করে। স্পেশালি স্টাফ খুব বড় রোল প্লে করে, এবং স্টাফ ইনফেকশন এত ডিপ, এত বেশি প্রবলেম্যাটিক যে মানে স্টাফ ইনফেকশন যেই কোনো অর্গানে আপনার সাবসিমটম ক্রিয়েট করতে পারে। যেই কোনো অর্গানে, ব্রেন থেকে শুরু করে একদম পায়ের আঙ্গুল, মানে বুড়া আঙ্গুল পর্যন্ত, যেই কোনো অর্গানে স্টাফ ইনফেকশন অনেক বড় রোল প্লে করে। স্কিন থেকে সে ভিতরে যে অনেক বিরাট একটা রোল প্লে করে। আচ্ছা, তো লেস কমন প্যাথোজেন স্ট্যাফ এবং স্ট্রেপ থেকে লেস কমন প্যাথোজেন হচ্ছে এন্টেরোকক্কাস ফিক্যালিস। হ্যাঁ, আর অনেক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে এখানে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে এই ক্লাস। তো অনেক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া আছে যেটা স্ট্যাফ এবং স্ট্রেপের পরেও, এন্টেরোকক্কাস ফিক্যালিসের পরেও মেজর রোল প্লে করে। হ্যাঁ, এবং অনেক সময় আপনার ইকোলাইও অনেক সময় স্কিনের অনেক রকম অনেক ডিফারেন্ট সিমটোম্যাটিক প্রেজেন্টেশন ক্রিয়েট করে, যদিও ইকোলাইয়ের কাজ স্কিনের উপরে প্রাইমারিলি না। তবে যদি ইমিউনো কম্প্রোমাইজড স্টেট থাকে তাহলে ইকোলাইও অনেক সময় ডিফারেন্ট রোল প্লে করে। তো ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন জেনারেল অনেক বেশি ডিপ ভাইরাল ইনফেকশন থেকে অথবা ফাঙ্গাল ইনফেকশন থেকে স্কিনের উপরে, কারণ এটা ভিতরে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে, স্কিনের ভিতরে ঢুকার পসিবিলিটি বেশি থাকে। তো যদি আমরা লিস্ট করতে যাই তাহলে প্রথমে আসে MRSA, মেথিসিলিন রেসিস্ট্যান্ট স্টেফাইলোকক্কাস অরাস, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে MRSA। তারপরে আসে ইম্পেটাইগো, তারপরে আসে সেলুলাইটিস, হ্যাঁ, তারপরে আসে ইরিথ্রামসা, তারপরে আসে হচ্ছে পেরোনাইকিয়া, তারপরে আসে ফলিকুলাইটিস, তারপরে আসে স্টাফ স্কেলডেড স্কিন সিনড্রোম, তারপরে আছে ইচিথাইমা, তারপরে আছে ফারাঙ্কলস, কার্বাঙ্কলস। এগুলি হচ্ছে প্রাইমারি, মানে মোস্ট অফ দ্য পেশেন্টের ভিতরে আপনারা দেখতে পাবেন। মোস্ট অফ দ্য পেশেন্টের ভিতরে আপনারা সেলুলাইটিস দেখবেন। MRSA খুব বেশি বেড়ে গেছে আজকালকার দিনে। MRSA এর মানে দাপট খুব বেশি, কারণ নাম্বার ওয়ান, অনেক সময় MRSA কন্টেজিয়াস, অনেক সময় MRSA ক্রিয়েট হয় বডিতে, মানে অনেক বেশি অ্যান্টিবায়োটিক ইউজের ফলে অনেক সময় MRSA নিজে ক্রিয়েট হয়ে যায়। তো আসেন আমরা একটা করে চেষ্টা করি একটু বুঝার। MRSA কমন গ্রুপ অফ অ্যান্টিবায়োটিক্স এর উপরে রেসিস্ট্যান্ট থাকে। তো MRSA এর ফরমেশনটা খুব ইন্টারেস্টিং। MRSA এর ফরমেশনটা
এই ডান দিকের উপরের ছবিটার ভিতরে আমরা যদি খেয়াল করি যে এখানে পুঁজ বিভিন্ন লেয়ারে থাকে। আপনারা খেয়াল করেন এখানে পুঁজ বিভিন্ন লেয়ারে থাকে এবং পুঁজের ভিতরে আপনার ব্যাকটেরিয়ার কলোনি গ্রো হয় এবং জিনিসটা আমরা যদি হোমিওপ্যাথির মায়াজম হিসেবে চিন্তা করি, অনেকটুকু টিউবারকুলার মায়াজমের আমাদেরকে একটু মানে একটা ইমপ্রেশন দেয় যে ভিতর থেকে টিউবারকুলার মায়াজমের বেশিরভাগ প্রবলেম ভিতর থেকে শুরু হয়, তারপরে বাইরে প্রেজেন্ট করে। সো এটা ভিতর থেকে শুরু হয়ে স্কিন এখন ফুলা শুরু করছে। এখানে একটা বাম্প ক্রিয়েট হয়েছে, তারপরে এখানে একটা মুখ ক্রিয়েট হয়েছে, এখানে একটা এন্ট্রি পয়েন্ট, একটা মাউথের মতো ক্রিয়েট হয়েছে। সো দেখা যাচ্ছে যে ইনফেক্টেড এরিয়াটা হচ্ছে এতটুকু, কিন্তু খেয়াল করেন এখানে ইনফেক্টেড এরিয়াটা কিন্তু এত বড়। হ্যাঁ, তো এখানে প্রচুর পরিমাণে হোয়াইট ব্লাড সেলের ডেড হোয়াইট ব্লাড সেল থাকে। এখন এখানে যদি আমরা পেশেন্টের ব্লাড টেস্ট করি তাহলে আমরা ইএসআর কাউন্ট হাই দেখব, ডব্লিউবিসি কাউন্ট হাই দেখব, কারণ ইমিউন সিস্টেম তখন প্রচুর পরিমাণে রিসোর্স এখানে স্পেন্ড করতেছে যে এই জায়গাটাকে কিভাবে কন্টেইন করা যায়। হ্যাঁ, তো তখন মানে ন্যাচারালি এখানে ডাব্লিউবিসি অনেক বেশি ইউজ হবে এবং অনেক বেশি ডাব্লিউবিসির হোয়াইট সেল থাকবে। সো ডাব্লিউবিসির হোয়াইট সেল যখন একটা জায়গায় বেশি থাকে, স্বভাবত ওইখানে বেশি ডাব্লিউবিসি ডেথ হয়। ডেথ হওয়ার পরে ওইটা ওইটা পুঁজ হিসাবে বের হয়। এটাই হচ্ছে পুঁজ টেকনিক্যালি। সো এমআরএস এর দৌরাত্ম্য খুব বেশি। এখন কিভাবে এমআরএস এ একটা মানুষ কন্ট্রাক্ট করতে পারে? স্কিন টু স্কিন কন্ট্রাক্ট হতে পারে এমআরএস এর জন্য। তারপরে কন্টামিনেটেড সারফেস টাচ করা, যাতে ধরেন হাত কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে, আপনি একটা ডোর নব ধরলেন অথবা কারো ফোন ধরলেন অথবা কোনো রকমের ইকুইপমেন্ট ধরলেন, ওইখান থেকে এমআরএস এ একটা মানুষের কন্ট্রাক্ট করতে পারে। এখন এমআরএস এ কন্ট্রাক্ট করাটা আনইউজুয়াল না। এমআরএস এ কন্ট্রাক্ট হইতেই পারে, এমআরএস এ কন্ট্রাক্ট করাটা কিন্তু আনইউজুয়াল না, কিন্তু এমআরএস থেকে ঠেকানো আনইউজুয়াল। কেন আনইউজুয়াল? যে পার্সন টু পার্সন আমাদের ইমিউন সিস্টেমের রিলেটিভিটি ভ্যারি করে। আমরা কে কোন ব্যাকটেরিয়া রেসিস্ট্যান্ট, কে কোন অ্যান্টিবায়োটিকের মাইক্রোবিয়াল টাইপ রেসিস্ট্যান্ট আমরা জানি না। সাধারণত আমরা টেস্টও করাই না, দরকার হয় না। কিন্তু যদি এরকম কন্ডিশন হয় যে এমআরএস এ কন্ট্রাক্ট করার পরে আমাদের রেগুলার অ্যান্টিবায়োটিকে আমাদের এমআরএস এ ক্লিয়ার হচ্ছে না, তখন আমাদের ওই রাস্তায় যাইতে হবে। তারপরে পার্সোনাল আইটেম শেয়ার করা, শরীরের টাওয়াল শেয়ার করা, গামছা শেয়ার করা, তারপরে রেজার শেয়ার করা। হ্যাঁ, আর এমআরএস এর সবচেয়ে বড় প্রবলেম যেখানে কন্ট্রাকশন পয়েন্ট সেটা হচ্ছে আপনার ডাক্তারের অফিস, হসপিটালের টয়লেট, হ্যাঁ, তারপরে হসপিটালের বাথরুম। এটা অনেক বড় একটা কন্ট্রাকশন পয়েন্ট। তারপরে মেডিকেল ডিভাইস, যে সমস্ত মেডিকেল ডিভাইস ক্লিন করা হয় না, ধরেন সার্জারি করার সময় যে সমস্ত ছুরি কাঁচি ইউজ করা হয়, ওগুলি যদি প্রপারলি ক্লিন না করা হয়, ওগুলিকে যদি ডিসইনফেক্ট না করা হয়, নিউট্রালাইজ না করা হয়, ওইখান থেকে এমআরএস এ কন্টামিনেশনের অনেক বড় পসিবিলিটি থাকে। হসপিটালের ফ্লোর, দরজা জানালা, হ্যাঁ, তারপরে হসপিটালে যারা কাজ করে, ক্লিনিকে যারা কাজ করে, এই ধরনের এনভায়রনমেন্ট থেকে এমআরএস এ কন্ট্রাকশনের পসিবিলিটি অনেক বেশি। তো এগুলি মনে রাখতে হবে আমাদের, কারণ এইটা অনেক বড় রোল প্লে করে, স্পেশালি যেখানে যে সমস্ত হসপিটাল, যে সমস্ত ডাক্তারের অফিস পরিষ্কার না। তো আমাদের সাবধানে থাকতে হবে, রোগী তো সাবধানে থাকবেই, আমাদেরও সাবধানে থাকতে হবে। খেয়াল করেন এই নিচের ছবিটার ভিতরে বাইরের এরিয়াতে
স্কিনের কোনো প্রবলেম নাই, এটাই হচ্ছে ডিপ এমআরএসএ, যে সে ভিতরের দিকে ঢুকতেছে, একটু জায়গার ভিতরে তার তার লিজেনটা ক্রিয়েট হয়েছে, এটা কিন্তু ভিতরে অনেক ডিপ। তো এমআরএসএ অনেক সময় বাইরের থেকে দেখে বোঝা যায় না। শুধু এমআরএসএ শুধু এখানেই হয় না, এমআরএসএ আমি ক্লিনিক্যালি এটা দেখছি যে এমআরএসএ সিমটম, ইউটিআই এর ভিতরেও এমআরএসএ সিমটম থাকে, মানে কমন সিস্টাইটিস, রিকারেন্ট সিস্টাইটিস ভালো হচ্ছে না, কারণ হচ্ছে সে তার এমআরএসএ আছে। সো এমআরএসএ খুব একটা বিরাট প্রবলেম, অনেক অনেক বড় সমস্যা। ক্রাউডেড প্লেসে থাকা, হসপিটাল, নার্সিং হোম, ডে কেয়ার সেন্টার, তারপরে কলেজ ইউনিভার্সিটির শেয়ার্ড রুম, টয়লেট, এগুলি এমআরএস এর জন্য বিগ প্রবলেম। এমআরএস এর পসিবিলিটি অনেক বেশি থাকে। তারপরে যারা ড্রাগ ইউজ করে, আর একটা বড় প্রবলেম, এমআরএস এ কিন্তু হাইলি সিফিলিটিক, হোমিওপ্যাথির মানে লাইন অফ প্রিন্সিপাল অনুসারে এমআরএস এ হাইলি সিফিলিটিক, ভিতর টিস্যু ডিস্ট্রাকশন করার ক্যাপাসিটি এমআরএস এর খুব বেশি, ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, তো আমরা এমআরএস কিভাবে বুঝবো? বোঝা কঠিন, কারণ ধৈর্যই কিন্তু আমরা মেডিকেল টেস্টে যাই না। হ্যাঁ, আমরা কারো স্কিনের প্রবলেম দেখিয়ে কিন্তু আমরা ঝট করে তাকে একটা টেস্ট অর্ডার দেই না, অথবা তাকে বলি না, রোগীকে বলি না আমরা যে যান ডাক্তারের কাছ থেকে টেস্ট করে নিয়ে আসেন। তো টেস্ট আমরা তখনই অর্ডার দিই যখন একটা স্কিনের প্রবলেম ভালো হয় না, অ্যালোপ্যাথি ওষুধও ভালো হয় না, আমাদের স্ট্যান্ডার্ড হোমিওপ্যাথি ওষুধও ভালো হয় না। তখন আমাদের মাথার ভিতরে রাখতে হবে যে এটা এমআরএস এর দিকে যাচ্ছে কি যাচ্ছে না। এটা বিশ্বাস করেন, এটা বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট। কারণ কি, এমআরএস এর সেকেন্ড স্টেজ হচ্ছে সেপ্টিসিমিয়ার দিকে রোগী মানে আস্তে আস্তে অ্যাডভান্স করতে থাকে, সেপটিক ফিভার দেখা দেয়। এমআরএস এ হার্ট ভ্যালভ ড্যামেজ করে দিতে পারে। হ্যাঁ, স্টেফেলোকক্কাস অরাসের আপনার প্রলিফারেশনটা, তার স্ফীতি, হ্যাঁ, তার স্ফিয়ার অনেক বেশি ডিপ। যখন একটা স্কিনের প্রবলেম রোগী যদি এভাবে প্রেজেন্টেশন নিয়ে আসে যে আমি তো অ্যালোপ্যাথি ওষুধ খেলাম, 3-4 কোর্স অ্যান্টিবায়োটিক খেলাম, তারপরে ওইটা ভালো হয় না, তারপরে আমরা তাকে হোমিওপ্যাথি ওষুধ দিলাম, তারপরেও ভালো হয় না, তখন এমআরএস এর জন্য আমাদের চিন্তা করতে হবে। টিপিক্যাল সিমটম প্রেজেন্টেশন হচ্ছে যে সোলেন বাম্পস, হ্যাঁ, ওইখানে পুজ হচ্ছে, পুজ ড্রেন করতেছে। হ্যাঁ, রোগীর জ্বর থাকবে হালকা হালকা গায়ে, মাঝে মাঝে শরীর কাঁপায় জ্বর আসবে, বুকের ব্যথা থাকবে, আপনার শর্টনেস অফ ব্রেথ থাকবে, ডিসপ্নিয়া থাকবে, মাঝে মাঝে কাশি থাকতেও পারে, প্রচন্ড ফেটিক থাকবে, আপনার ফসফরিক অ্যাসিডের মতো তার প্রচন্ড ফেটিক থাকে। একটু রেস্ট নিলে, একটু ঘুমাইলে, 15-20 মিনিট, আধা ঘন্টা ঘুমাইলে তার একটু ভালো লাগে, আবার তার ফেটিক দেখা দেয়। এটা হচ্ছে টিপিক্যাল ফসফরিক অ্যাসিডের ফেটিক, খুব টিপিক্যাল প্রেজেন্টেশন ফসফরিক অ্যাসিডের, তাই না? সো এগুলি এই সমস্ত সিমটম যদি রোগী দেয়, তখন আমাদের এমআরএস এ চিন্তা করতে হবে। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের জেনারেলি সে খুব দুর্বল ফিল করবে, খুব মনে হবে তার শরীরটা ভালো না। এই ছোট্ট একটা লিজেনের জন্য তার কাছে মনে হবে যে তার শরীরটা ভালো না। তো এটা এই সমস্ত সিমটমের আমাদের খোঁজ করতে হবে। সিমটম রোগী বলার আগে আমাদের সিমটম খোঁজ করতে হবে, তার ভিতরে সিমটম খোঁজ করতে হবে। আর রোগী যদি বলেই দেয় তাহলে তো হইলই, কিন্তু আমাদের সিমটম খোঁজ করতে হবে। প্রবলেম কি, এই স্কিন ডিসঅর্ডার আজকে থেকে 20 বছর আগে যেরকম প্রেজেন্টেশন ছিল, এখনো ওই প্রেজেন্টেশনই কিন্তু আছে, কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে গেছে। কারণ আমাদের সোসাইটিতে আপনার মানে ড্রাগ ইউজের জন্য, অ্যান্টিবায়োটিক ইউজের জন্য, উইক ইমিউন সিস্টেমের জন্য,
তারপরে বিভিন্ন ধরনের মানে যেগুলি ডিজায়ার্ড জিনিস না। আমাদের হসপিটালগুলি এত পরিষ্কার না। আমাদের ডাক্তারের অফিসগুলি এত পরিষ্কার না। নার্সিং হোমগুলি এত পরিষ্কার না। আমাদের কলেজ ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট এখন আগের মতো এত পরিষ্কার না। মানুষের আমাদের নেচার অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই কারণে রোগের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে। এ ধরনের খারাপ রোগের ফ্রিকোয়েন্সি অনেক বেশি বেড়ে গেছে। তো এই ধরনের সিম্পটম আমাদের খোঁজ করতে হবে। তো আমরা আসি। এবার আমরা হোমিওপ্যাথির লাইনে কি দেখব? কনস্টিটিউশনাল রেমেডি এমআরএস এর জন্য খুব বেশি ইম্পোর্টেন্ট। খুব বেশি ইম্পোর্টেন্ট। একটা কনস্টিটিউশনাল রেমেডি, সেটা যেটাই হোক, একটা কনস্টিটিউশনাল রেমেডি পেশেন্টের লাগবেই লাগবে। মানে এটার সাথে কোনো রকম মানে কম্প্রোমাইজ নাই। অন্যান্য রেমেডি যদি আমরা চিন্তা করি, বেলেডোনা, এটা ক্লিনিক্যাল রিসার্চ থেকে আমি খুঁজে পাইছি যে বেলেডোনা যদি লো পোটেন্সিতে দেওয়া যায়, 6 অথবা 30 সিতে যদি দেওয়া যায়, তাহলে এমআরএস এর গ্রোথ ইনহিবিট করতে পারে। হিপারসালফ এবং সিলিকা, আমাদের আগের একটা ডিসকাশনে এটা আমি বলছিলাম যে সিলিকা লো পোটেন্সিতে ড্রেইন করে, হাই পোটেন্সিতে অ্যাবজর্ব করে। হিপারসালফ যদি 6 সিতে সিলিকা যদি 6 সিতে ইউজ করা যায়, তাহলে সিগনিফিক্যান্টলি এমআরএস এর গ্রোথ রিডাকশন হয়। হিপারসালফ লো পোটেন্সিতে ইউজ করলে মানে পাস ড্রেইন করবে, পুজকে সে ড্রেইন করবে, ফ্লুইডকে ড্রেইন করবে। এটা কিন্তু ঠান্ডা সর্দি লাগার জন্য কিন্তু সেম। তো এই দুইটা ওষুধ হোমিওপ্যাথির এমআরএস এর গ্রোথ ইনহিবিশনের জন্য খুব বড় মাইনে রাখে, ইনক্লুডিং বেলেডোনা। এমআরএস এর নোসোট আছে হোমিওপ্যাথিতে। এমআরএস এর নোসোট ইন্টারকারেন্ট হিসেবে খুব ভালো কাজ করে, ইউজ করা উচিত। যদি স্ট্যান্ডার্ড মেডিসিনে যদি এমআরএস এর প্রবলেম যদি কন্টেইন না হয়, আমাদের এমআরএস এর নোসোটের কথা চিন্তা করা উচিত এবং ইউজ করা উচিত ইন্টারকারেন্ট হিসাবে। থাইমাস গ্ল্যান্ড ইমিউন সিস্টেমকে এনহ্যান্স করতে হেল্প করে। তারপরে অ্যানথ্রাক্সিনাম, পাইরোজিনিয়াম, ভেরিওলিনাম 30, 200, 1000 পাওয়ারে ভালো রেজাল্ট এমআরএস তে দেয়। পাইরোজিনিয়াম দেয় যদি সেপটিক ফিভারের দিকে পেশেন্ট যায়। অ্যানথ্রাক্সিনাম দেয় কাজ করে যখন ওই জায়গাটার ভিতরে প্রচন্ড রকমের ক্ষয় দেখা দেয়। ক্ষয় কি? টিস্যু ক্ষয় দেখা দেয়, টিস্যু পচে যাচ্ছে। সেম উইথ ভেরিওলিনাম। স্টেফালোকক্সিনাম বেসিক্যালি ইন্টারকারেন্ট হিসাবে এমআরএস এর অলমোস্ট সব কেসের জন্য ইম্পর্টেন্ট, স্পেশালি যেখানে সেপ্টিসিমিয়া থাকে। স্যাকরাম যাদের এমআরএস এ থাকে এবং ডায়াবেটিস থাকে এট দ্য সেম টাইম, ডায়াবেটিস কন্ট্রোল করার জন্য লো পোটেন্সিতে স্যাক্রামের ইউজ খুব ভালো। এই জিনিসটাকে আমরা এইভাবে চিন্তা করি যে ডায়াবেটিস মানে বাংলা কথায় বলতে গেলে হবে যে রক্ত মিষ্টি হয়ে যাওয়া। রক্ত মিষ্টি হয়ে গেলে কিন্তু ব্লাড পয়জনাস হয়ে যায়। আপনারা খেয়াল করে থাকবেন, এটা আপনারা নোটিস করছেন কিনা জানি না, যাদের রক্ত বেশি মিষ্টি তাদেরকে মশায় বেশি কামড়ায়। তো এই ধরনের ওষুধ আমরা চিন্তা করতে পারি এমআরএস এর জন্য। অনেক ওষুধ আছে রেপার্টরিতে, এমআরএস এর এক্সাক্ট মেডিসিন কিন্তু পাওয়া মুশকিল, কিন্তু এমআরএস এর সিমটমের অনেক মেডিসিন রেপার্টরিতে আছে। কিন্তু ইন জেনারেল এই ওষুধগুলি আমাদের মনে রাখা উচিত।